Agartala Express train has been upgraded from ICF rakes to LHB rakes from 1/1/2026. This will provide superior safety, comfort and speed daily communities. এই ট্রেনটা এই যে আগরতলা এক্সপ্রেস, আগরতলা ধর্মনগর এক্সপ্রেস সারা ভারতবর্ষেই মাননীয় অশ্বিনীজি যে রেল মিনিস্টার আছেন তার রেলওয়ের আধুনিকরণ করা হচ্ছে। সেটা হয়তো অনেকের প্রশ্ন হতে আইসিএফ রেক্স থেকে এলএইচবি করাতে মানুষের কী লাভ হবে। এলএইচবি হচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক হফম্যান বুশ, মানে জার্মান ডিজাইনের মাধ্যমে খুব কমফর্ট, তার যে সেফটি ভালো, বেটার সাসপেনশন, হায়ার স্পিড ক্যাপাসিটি, মডার্ন, এই ফ্যাসিলিটিগুলোর মধ্যে তার মধ্যে থাকে। তার কারণে যখন প্যাসেঞ্জাররা সে ট্রেনে উঠবে তো তার কমফোর্টেবল জার্নি হবে, সেফটি থাকবে এবং তার একটা দূরগামী পরিণাম হয়। আর আগের যে আইসিএফ হচ্ছে আমাদের পুরনো প্রথা, তথাগত প্রথার দ্বারা তৈরি টেকনোলজি, সেটাকে চেঞ্জ করে আমরা যে জার্মান টেকনোলজিটা এনেছি, আমাদের ভারতীয় পদ্ধতিতেই তৈরি করা হয়েছে। টেকনোলজিটা জার্মানির ওই জায়গাতে, সেটা ভারতবর্ষে তার আগে কখনো হয়নি। এখন সেই জায়গাটা শুধু নর্থ ইস্টের একটা রাজ্য ত্রিপুরা ছোট, তার মধ্যে ওই ট্রেনের কোচ দেওয়া হয়েছে। সেটা বিষয় আপনাদের সামনে আমি রাখতে চাই যে মোদিজি কেমনভাবে নর্থ ইস্টের মানুষের জন্য কাজ করেন। হয়তো ভাবতে পারতো এখানে নর্থ ইস্টে, এখানে ত্রিপুরাতে দিয়ে লাভ কি, সেটা মুম্বাইতে দিয়ে দিই, দিল্লিতে দিয়ে দিই, বড় স্টেটের মধ্যে দিয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার মতো ছোট স্টেটও বাদ জানি, তার মধ্যে এই কমফোর্টের জন্য সিকিউরিটি এবং এই পারপাসে তার ব্যবস্থাও ত্রিপুরাতে কেন্দ্র সরকার দ্বারা করা হয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ত্রিপুরাতে করার জন্য পত্রাচার করেছি, ওনার লেটার আমি পেয়েছি, অন প্রসেস রয়েছে। আমি আশা করি ত্রিপুরাতে এই দুইটার মধ্যে যে কোনো একটা আইআইটি বা আইআইএম তার ব্যবস্থা কম সময়ের মধ্যে কেন্দ্র সরকার করবে। তিনটা রূপের জন্য আমি 21/12/2023 তিনটা রূপে তৈরি করার জন্য, একটা হচ্ছে মহারানী, ছবিমুড়া, উদয়পুর রেলওয়ে স্টেশন টু মাতারবাড়ি, তিনটা রূপে করার জন্য আমি কেন্দ্র সরকারকে পত্রাচার করেছিলাম। তখন কেন্দ্র সরকার থেকে একটা টিম ত্রিপুরাতে এসেছিল। তো এই তিনোটার বিষয়ে মানে ভাইবল না এমন একটা রিপোর্ট তৈরি করেছে ত্রিপুরা সরকারের যে কিছু অফিসারের কাছ থেকে এই ধরনের ডেটা চলে গেছিল। আমি পরবর্তী সময় নীতিন গাডকারির সঙ্গে দেখা করেছি, দেখা করে ওনাকে বলেছি যে আপনি এই তিনটা প্রজেক্ট ভাইবেল হবে ত্রিপুরাতে, আর তার কি কারণে হবে তার ডেটা আমি চিফ সেক্রেটারির কাছ থেকে নিয়ে ওদেরকে দিল্লিতে করেছি। তো এই যে তিনটা প্রজেক্ট বললাম সেটা হয়তোবা এই বাজেটের মধ্যে, এখন যে বাজেট পেশ হবে তার মধ্যে আসবে। তো তাতে হয়তোবা তিনোটা প্রজেক্ট মিলিয়ে হয়তো 600 কোটি টাকার কাছাকাছি। তো মাতাবাড়ি রেলওয়ে স্টেশন, মাতাবাড়ি টু মহারানী, যেখানে 51 পিট তৈরি হচ্ছে, 100 কোটি টাকা খরচা করে, 98 করো, মানে 100 কোটি টাকা খরচা করে, তার পর্যন্ত রূপে, আর ওখান থেকে ছবিমোড়া। তো এই তিনটা রূপের জন্য প্রস্তাব করেছি এবং যে চেয়ারম্যান আছেন তার আমার কাছে এসেছিলেন, আমার বাড়িতে দিল্লিতে মিটিং হয়েছে, উনি এগ্রিড হয়েছেন এবং ফাইল চালিয়েছেন। আমি আশা করি এই বাজেটে হয়তোবা এই তিনটা রূপে স্যাংশন হয়ে গেলে ত্রিপুরাতে বড় মাত্রায় ট্যুরিজমে এবং মানুষের রোজগার হবে। আর যেটা প্রশ্ন ছিল যে ফুটবল নেই, তো এমন একটা রিপোর্ট চলে গিয়েছিল যে মাতাবাড়িতে মানে 500,000 মানুষের ফুটবল, মাতাবাড়িতে অ্যাভারেজ ফুটবল আপনারা সবাই জানেন যে 10,000, 10,000।
তো এই ধরনের রিপোর্ট ওইভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলিকে চিফ সেক্রেটারির দিকে ঠিকঠাক করে আমি আবার পাঠিয়েছি এবং আশা করি এগুলো হলে বড় মাত্রায় ত্রিপুরার ছেলেমেয়েরা রোজগার পাবে এবং এন্টারটেনমেন্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে মাতাবাড়িতে যে আমাদের শ্রদ্ধার জায়গাটা সেটাতে যাওয়ার একটা সুন্দর সুযোগ হবে রূপয়ের মাধ্যমে। একটা যেটা হচ্ছে আমি গত 3 দিন আগেও এখানে ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরীর সঙ্গে বলেছি যে রাজ্য সরকার যাতে ইমিডিয়েট সেই কপিগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেয়। একটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি বেলুনিয়াতে, একটা হচ্ছে রাজরাজেশ্বরী কালীবাড়ি এই মোহরিপুর, আরেকটা হচ্ছে দত্তেশ্বরী কালীবাড়ি সেটা হচ্ছে সাবরুমে। এই তিনটাকে প্রায় 29 কোটি টাকা মানে 30 কোটি টাকার প্রজেক্ট তিনটাকে ডেভেলপ করার জন্য, মাতাবাড়িতে যেভাবে ডেভেলপ করেছি এই তিনটাকে ডেভেলপ করার জন্য আমি প্রস্তাব পাঠিয়েছি। রাজ্য সরকারের কাছ থেকেও সেটা যেতে হয়, হয়তোবা আজকে চলে গেছে বা কালকে চলে যাবে, রাজ্য সরকারও সেটা করে পাঠাচ্ছে। আর এতে আমাদের যে দক্ষিণের 3টি যে মন্দির আছে তারও মাতাবাড়ির মতোই পুনর্বিন্যাস ও পুনঃবিস্তার হবে। আর তাতে স্পিরিচুয়াল ট্যুরিজমের সঙ্গে সঙ্গে আমাদের যে আস্থার যে স্থানগুলো তার ডেভেলপমেন্ট হবে সেই দিশাতে এই কাজগুলি আমি গত ডিসেম্বরের 1 থেকে 19 তারিখ তার মানে 19 দিনের মধ্যে এই কাজগুলি আমি করেছি। আর আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে সেগুলো পৌঁছে দেওয়া, তাদের সামনে রাখা এটা আমার কর্তব্য, প্রত্যেকবার করি, তার জন্য এবারও করছি। আগামী সেশন আমাদের শুরু হবে বাজেট সেশন, সেটা 28 তারিখ থেকে শুরু হবে। আর আগামী সেশনের পরে তারপরে দেখা যাক, এখন তো পশ্চিমবঙ্গে সময় দিতে হয় বেশি, তো তখন বসবো, পশ্চিমবঙ্গের রেজাল্টও শুনবেন আর আগামী সেশনও দেখবেন। ধন্যবাদ। জ্যাকফ্রুটের মধ্যে কোনোভাবেই কেউ সার প্রয়োগ করে না, আপনি হয়, তার মধ্যে কেউ ইউরিয়া সারও দেয় না, তার মধ্যে কোনো কিছু করে না। আনারসও তেমনই আমার টিলার মধ্যেও তার মধ্যে করে না। তার জন্য আমি বলেছি যে একটা প্রসেস আছে, সেটা আমি চিফ মিনিস্টার থাকাকালীন তৎকালীন এগ্রিকালচার মিনিস্টারকে দিয়েছিলাম, নরেন সিং তোমরকে। ওনাকে আমি তার রেফারেন্স দিয়ে বলেছি যে আপনি ত্রিপুরার জ্যাকফ্রুট এবং পাইনাপেলের স্যাম্পল নিয়ে টেস্ট করে, আজকে এই প্রসেস আছে, টেস্ট করে দেখে নিন যে এগুলো অর্গানিক কিনা, তার প্যারামিটার ম্যাচ করছে কিনা। করলে অর্গানিক সার্টিফিকেট যখন পেয়ে যাবে তো তাতে আমাদের ত্রিপুরার চাষিরা বড় মাত্রা লাভবান হবে। যেই জ্যাকফ্রুট হয়তো বা 100 টাকা বিক্রি হচ্ছে সেটা 400-500 টাকা বিক্রি হবে, পাইনাপেলেরও সেটাই হবে। সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আমি পত্রাচার করেছি, তার প্রসেস চলছে। দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদের বলি, কালকে আমি ধর্মনগর গিয়েছিলাম, ধর্মনগর থেকে আবার এসছি ট্রেনে, 2টি আলাদা আলাদা ট্রেনে এসছি। রেলওয়ে স্টেশনে আগরতলা বাদারঘাট রেলওয়ে স্টেশন, আমাদের এখানে জয়নগর স্টেশন, যোগেন্দ্রনগর স্টেশন, তারপর কুমারঘাট স্টেশন দেখলাম, পেচাত্তর স্টেশন দেখলাম, ধর্মনগর স্টেশন দেখলাম। আপনারা এখন দেখছেন কিনা জানি না, আমি এটা ফলো আপ করছি। প্রতি 7 দিনে আমার কাছে রিপোর্ট আসে, নিট অ্যান্ড ক্লিন এবং ত্রিপুরার বগিগুলি যাতে ভালো হয়। মানে একসময় দেখেছি ত্রিপুরা বগিগুলি অনেকটি চেঞ্জ করে নিয়েছিল, তার মধ্যে উঠলে তেলে চোরা আপনার গায়ের মধ্যে উঠবে। তো সেটা আমি কালকে দেখলাম, রাত্রি যখন আসলাম তখনও প্রত্যেকটা স্টেশন নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং কোচগুলিও বদলিয়ে ঠিকঠাক কোচ দেওয়া হয়েছে এবং ক্লিননেসও হয়েছে। তার জন্য অশ্বিনী কুমারজিকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কি আমি বারংবার উঠিয়েছিলাম, আর সেটার এখন ক্রমাগত প্রতি 15 দিনে রিভিউ হয়, তার জন্য স্টেশনগুলো সব ওই পজিশনে পৌঁছে গেছে। 3/12/2025 মানে ডিসেম্বরের 3 তারিখে মহারাজা বীর বিক্রম হাওয়াই আড্ডাকে, যে আমাদের আগরতলা যে এয়ারপোর্ট আছে সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য একসময় আমাদের রাস্তা ছিল যে আমরা বাংলাদেশে ঢাকায় চিটাগাঙ্গে চালাবো, আর তার জন্য প্রস্তুতি নিয়েছি, ত্রিপুরা সরকার সেই অনুসারে তৈরি করেছে। কিন্তু পরবর্তী সময় বাংলাদেশে কী হয়েছে আপনারা অবগত আছেন। এখন একটাই ইন্টারন্যাশনাল রুটে খুলতে পারে, সেটা হচ্ছে ব্যাংককের, যেটা গুয়াহাটি থেকে যায়।
আমি আদরণীয় গৃহমন্ত্রীজিকে দিয়েছি, সিভিল এভিয়েশন মিনিস্টারকেও দিয়েছি, গৃহ মন্ত্রণালয় আছে। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ওই ব্যাংককের ফ্লাইটটা যে আগরতলাকে কানেক্ট করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে মানুষ যাতে যেতে পারে এই এয়ারপোর্ট থেকে, তার ব্যবস্থা কম সময়ের মধ্যে করবে বলে আমি আশা করি। সেই বিষয়ে আমি তুলেছি, পত্রাচারও করেছি। 9 এপ্রিল 2025 জিরো আওয়ারে আমি ত্রিপুরার রোড কানেক্টিভিটি, ইনফিরিয়র রোড এবং যারা কন্ট্রাক্টর আছে কাজ করছেন তাদের উপরে নিগরানি করা, তাদেরকে পানিশমেন্ট দেওয়া, তাদেরকে ডিসকোয়ালিফাই করা, তার মধ্যে ডিটেলস আমি তুলেছিলাম। এটার কপি আপনাদেরকে আমি দিয়ে দেবো, বড় মাত্রায় রয়েছে। ত্রিপুরার যতগুলি 11টা অনগোয়িং প্রজেক্ট আছে, ন্যাশনাল হাইওয়েজ যে NHIDCL করছে, কিছু জায়গা আছে যে রোড হয়ে গেছে, যেমন গোমতীর উপরে যে ব্রিজটা সেটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মোহরিনের উপর ব্রিজ যে সেটাও কমপ্লিট হবে 2025-এর মধ্যে। আর সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ওয়ার্ক হয়েছে সেগুলোর মধ্যে অলরেডি কেস করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই রোডগুলি সময়ের মধ্যে যাতে হতে পারে তার ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। L1কে দিয়ে যখন টেন্ডারগুলো দেওয়া হয়েছে, আমি অবজেকশন তুলেছিলাম যে L1 করে দেওয়ার কারণে এটা একটা প্রসেস ঠিক আছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করছে না। কেন কি যে বিডিং প্রাইস যে আছে, বিডিং প্রাইস থেকে অনেক নিচে গিয়ে টেন্ডার করছে। টেন্ডার করে ত্রিপুরাতে যখন কাজ করার জন্য এরা আসে, তখন এসে দেখে যে এখানে প্রচুর বৃষ্টি হয়, এখানে এই সেই, তো কাজগুলো খারাপ করে বা দেরি করে আর বাহানা তৈরি করে। তার জন্য আমি বলেছি যে কোয়ালিটি অফ ওয়ার্ক যে দিতে পারে তাদেরকে, এদেরকে ডিসকোয়ালিফাই করে এদেরকে সরিয়ে অন্য কাউকে সেকেন্ড বিডার বা থার্ড বিডার, ফিফথ বিডার এদেরকে নিয়ে আসুন। এবং কেন্দ্র সরকার এবং মন্ত্রীজি সেই উপরে পদক্ষেপ নিয়েছেন, আমাকে ডিটেল দিয়েছে, আমি আপনাদেরকে কপি দিয়ে দেব। আর ন্যাশনাল হাইওয়ের যতগুলি NHIDCL-এর কাজ ভালো হোক খারাপ হোক যাই হয়েছে সবগুলোকে রিভিউ করা হয়েছে এবং সবগুলোর মধ্যে যার মধ্যে যেই কমি পাওয়া গেছে আমার কাছে রিপোর্ট এসছে, এই কপিটা আপনাদের কাছে আমি দিয়ে দেবো। কেন্দ্র সরকার স্ট্রিক্টলি তার মধ্যে কাজ করছে যাতে প্রত্যেকটা প্রজেক্ট সময়ের মধ্যে শেষ হতে পারে। ত্রিপুরাবাসীকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। আমি এই পর্যন্ত 14টি পরিবারের 14 ব্যক্তিকে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডের মাধ্যমে 32,40,249 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির রিলিফ ফান্ড থেকে। অ্যাজ এ মেম্বার অফ সিলেক্ট কমিটি তার জন্য আমি একটা পার্লামেন্টে রিপোর্ট রেকর্ড করেছি। এভিডেন্স ফর গিভেন বিফোর দ্য সিলেক্ট কমিটি অন ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক কারাপসি কোড অ্যামেন্ডমেন্ট বিল 2025 ইন দ্য লোকসভা। এটা হচ্ছে ব্যাংক কারাপসির কোডের অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ঐতিহাসিক পরিবর্তন আনবে। এমনিতে তার বিষয়ে হয়তো পত্রপত্রিকা বেশি লেখা হয় না, কিন্তু প্রত্যেকটি মানুষ তার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকে। তো মানে অনেক ইম্পর্ট্যান্ট বিল। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ দেব যে এমন একটা বিল এনেছে যে ব্যাংক কারাপসি যখন হয়, কেউ লোন নিয়ে NPA দিতে পারেনি, কোনো বড় বিল্ডার নিয়ে এলো, কোনো কন্ট্রাক্টর নিয়ে এলো, কোনো ব্যক্তি হাউসের জন্য নিয়ে নিল, তারপর তার যে মানে আইনি গ্যারাকল, তো সেটা থেকে বেরিয়ে আস্তে আস্তে মানুষ কোনোদিন সে টাকাও ফেরত পায় না। আর কোনো ব্যাংক মনে করলেন যে একটা ব্যাংক কারাপ্ট হয়ে গেল, তো তাকে টেক ওভার করার জন্য যে পুরনো ব্যবস্থা ছিল তার মধ্যে অনেক সময় লেগে যায়। এখন তার মাধ্যমে সহজতর করে যাতে কোনো কোম্পানি ব্যাংক কারাপ্ট হয়ে গেছে অন্য কেউ টেক ওভার করতে পারে খুব তাড়াতাড়ি, তার ব্যবস্থা করেছে। তার কারণে কেউ যদি কোনো জায়গাতে ইনভেস্ট করে কোনো ব্যাংকে টাকা রেখেছে, সেগুলো মানুষ আগে পেতে হয়তো বা পেতই না, বা 10 বছর 20 বছর পরে তার কোনো একটা কিছু হতো। কিন্তু এখন এই বিল পাস করার, এই বিলটা যখন পাস হয়ে যাবে, তখন তার মধ্যে মানুষের লোন হোক, তারপরে অন্য যে ব্যবস্থা, তার মধ্যে বড় মাত্রায় রিলিফ হবে। মানুষ কেরকম একটা ঘর কিনতে গেলে সবাই একটা লোন নেয় বা কোনো একটা
সোসাইটির কাছ থেকে নেয়, তো সেইগুলোর মধ্যে অনেক সময় অনেক প্রবলেম করে যায়, তার কোনো সঠিক আইন কানুন ছিল না, তার কারণে আম জনতা সবচাইতে বেশি মানে তার লোকসান হতো। সেই লোকসান থেকে বাঁচানোর জন্যই এই বিল আনা হয়েছে। ডিটেলস আমি বিল এখানে বলতে পারবো না, কিন্তু আপনারা সাইটে গেলে দেখতে পারবেন। কিন্তু সাবজেক্টগুলি আমি বলে দেবো যে কোন কোন বিষয়ের উপর আমি পার্লামেন্টে কোশ্চেনগুলো করেছি। জনসুরক্ষা স্কিমের উপরে করেছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস তার উপরে করেছি, কন্ট্রিবিউশন অফ কোল মাইন্স অ্যান্ড লোকাল ডেভেলপমেন্ট তার উপর করেছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন স্কিমস, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব, ক্রুজ ভারত মিশন, challenges in power sector, performance reviews of health sector, best performing states under WDC। এইগুলো হচ্ছে সাবজেক্ট। আর যেটা স্টার্ট কোশ্চেন ছিল তার সাবজেক্ট হচ্ছে স্কলারশিপ স্কিমস ফর ট্রাইবালস। আমি এমপি হিসাবে প্রতি বছর 5 কোটি টাকা এমপি লেড ফান্ডের জন্য ভারত সরকার আমাদেরকে দিয়ে থাকেন। আমি প্রায় 1.5 বছর রাজ্যসভার এমপি ছিলাম, এখন প্রায় 1.5 বছর হচ্ছে লোকসভার এমপি, তো দুইটা মিলিয়ে প্রায় 3 বছর। তো 3 বছর মানে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে রাজ্যসভা থাকাকালীন 13 প্রজেক্ট আমি ত্রিপুরার বিভিন্ন স্থানে দিয়েছি। তার মধ্যে 4,57,37,591 টাকা ইনভেস্ট হয়েছে। 4,57,37,591 13টি প্রজেক্ট। লোকসভাতে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 7টি প্রজেক্ট দিয়েছি, তার মধ্যে 3,44,49,268 আর 15টি প্রজেক্ট 2025-26 আমার লোকসভার কনস্টিটিউয়েন্সি দিয়েছি। তার মধ্যে 6,03,59,709 তার অ্যামাউন্ট। আর যদি দুইটা লোকসভা এবং রাজ্যসভাকে দুইটা নিয়ে 3 বছরের টোটাল করি তো 14,05,46,568 যে টাকা সেটা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, আর সেই ফান্ডগুলো আমি এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ত্রিপুরাতে দিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে 19টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কারণ ত্রিপুরাতে আয়রন জলের মধ্যে বড় মাত্রা পাওয়া যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 19টি প্লান্ট দিয়েছি স্কুলসে। কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, বিল্ডিং ফর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড সেন্টার, কনস্টিটিউশন অফ যোগা, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম, এইগুলি বড় মাত্রায় ছিল।
তিনি এখন ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের অবজারভার, কি বলবেন সুদীপ রায় বর্মন? চেষ্টা করুন, আমি ওনাকে শুভকামনা জানাই, কারণ আমার ত্রিপুরা থেকে গিয়েছে। আমি খুব খুশি যে ত্রিপুরা একজন ছেলে ত্রিপুরা মাটিতে জন্মগ্রহণ করেছে, ওয়েস্ট বেঙ্গলের মতো বড় স্টেটের ওনাকে অবজারভার বানা হয়েছে। ওনাকে সাধুবাদ। এই ভূমি থেকে বিপ্লব দেব তো নিজের ত্রিপুরার মানুষ, যেখানেই গিয়ে ভালো কিছু করতে চায়, বড় জায়গায় যেতে চায়, তো আমি তো যে কোনো পার্টির হোক, যে কোনো জায়গার হোক, আই এম ভেরি হ্যাপি টু ফর দ্যাট। কিন্তু ওখানে উনি গিয়েছেন, ভালো করে কাজ করুক, আর মমতা ব্যানার্জিকে লড়াই করুক। Sir, I coming to one more question just. The script of कॉकबोरो को लेके काफी देर से ये रुका हुआ है, इस पे आपका क्या राय है पर्सनली? और जो ट्राइपार्टाइट एग्रीमेंट कह रहे हैं उनके तरफ से बार बार कह रहा था कि 6 महीने का टाइमलाइन, was there any timeline actually उसमें कि 6 महीने में इसको इम्प्लीमेंट करना है, ऐसा कुछ? আপনার উপর নির্ভর করে না, আমি বললাম না। আমি হয়তো বা আমরাও তো 6 মান্থের বলেছি, বা 3 মাসের বলেছি, 7 দিনের বলেছি। আপনি 7 দিনের বলেছেন, কিন্তু আপনি সেটা কোথায় পাঠিয়েছেন? সেন্ট্রাল গভর্নমেন্টের সময়সীমা আপনি তয় করতে পারবেন, আপনার দায়রার মধ্যে নেই। তো মানুষকে কনফিউজড না করা, বোঝা উচিত যে আপনি বলেছেন 6 মাসের মধ্যে করে দেবো, আমি তো 3 দিনের মধ্যে করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। জিষ্ণুদার আমি মিলে, এনসি দেববর্মা ছিল, পাঠিয়ে দেওয়ার কেন্দ্র সরকার দেরি করেনি। তার মধ্যে অনেক রাজ্য সরকার অবজেকশন এসেছে, অনেক রাজ্য সরকার, নাম বলবো না, রাজ্য সরকার ভাবে ভাই যদি কেন্দ্র সরকারই ল্যান্ড তয় করতে পারে, তার রাজ্য সরকারগুলি যে বিজেপির বিরোধী রাজ্যগুলি আছে, তামিলনাড়ুতে স্টালিন মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি বলবেন আরে আমার মুখ্যমন্ত্রী পাওয়ারিতে নিয়ে চলে যাচ্ছে, আমার তো আরেক ঝামেলা তৈরি হবে। তো তার জন্যই সিলেক্ট কমিটি পাঠানো হয়েছে, কারণ সেই সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি থাকবে, দেন ডিসাইড হবে। তো সিলেক্ট কমিটির সময়সীমা বিপ্লব দেবের অকাত নেই ত্যাগ করার। আমার জীবনে আমি শুনিনি বা আমি ত্যাগ করতে পারবো, সেটা অসম্ভব। আপনি No, মুখ্যমন্ত্রী what about कॉकबोरो sir? Because that is 50 साल हो गया एक स्क्रिप्ट को लेके ये चल रहा है, तो आप कैसे देख रहे हैं? সময়ে সময়ে তার জন্য কমিটি করা হয়েছে। আমি যখন ছিলাম মুখ্যমন্ত্রী তখন এনসিজার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, একবার রতনদার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। তার কমিটি আছে, ফরমেশন হয়ে, তার মধ্যে আলাদা আলাদা রিপোর্ট এসছে, আলাদা আলাদা ওপিনিয়ন আসছে। সেই ওপিনিয়নে গিয়ে যারাই মেম্বার ছিল একমত হতে পারছে না। আমরা ট্রাই করিনি, কমিউনিস্টের সময় তো কোনো ট্রাই করিনি, আমরা বারবার ট্রাই করেছি, কিন্তু তার মধ্যে কমিটির যারা সদস্য আছে, যারা ওপিনিয়ন দেয়, তাদের ওপিনিয়ন যদি এক ধরনের না হয়, তা আপনি সেই কমিটির রিপোর্ট পেশ করতে পারবেন না। So what is the procedure out? 50 years has gone. না, 50 ইয়ার্স গন। দেখুন, ককবরক তো একটা মুবলি ভাষা ছিল, ঠিক, দিস ইজ দ্য রিয়েলিটি। তো তার স্ক্রিপ্ট কি হবে অ্যাকচুয়ালি, কি ভারতে যতগুলো ট্রাইবেলদের ভাষা আছে সেগুলো ভারতীয় ভাষায় স্ক্রিপ্ট তৈরি হয়, দিস ইজ দ্য রিয়েলিটি। এখন সেটা কি হবে না হবে, কে কি চাইছে, সেটা আলাদা বিষয়। তার ওপিনিয়ন, তার বিষয় কমিটির সামনে রেখেছে, কমিটির কাছে রয়েছে। আর তার পরবর্তী সময় কি হবে, তার জন্য বিপ্লব দেব কীভাবে তয় করবে একলা। আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রোপওয়ের যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন, তারপর আপনি বলছেন যে একটা রিপোর্ট গেছে যে কারণে রোপওয়ের কাজটা থমকে গেছে। কারা প্রশাসনে এরকম রিপোর্ট পাঠাচ্ছে যারা আছে? আমি সেগুলো চিফ সেক্রেটারিকে দিয়েছি, মানে কারা এই ধরনের করেছে, কিছু অফিসার আছে। ইন্টেনশনালি বিনা দেখে কীভাবে রিপোর্টটা পাঠিয়ে দিল? যেখানে ত্রিপুরা থেকে আমি চিফ মিনিস্টার ছিলাম, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি লিখছি, আমরা চাইছি, আমার মন্ত্রী চাইছে, চিফ মিনিস্টার চাইছে, ওর এমন একটা রিপোর্ট দিয়েছে যে রিপোর্টটা দেখে আমরা মাতাবাড়িতে 500-1000 ফুটবল এখানে লোক যাবে না। আপনিও তো মাতাবাড়ির লোক, কি মাতাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে রূপওয়েটা হলে সেখানে লিখেছে 5 জন পর্যন্ত লোক পাওয়া যাবে না ডেলি। আরে ত্রিপুরা মানুষকে আমি চিনি, দরকার হলে গাছের ফল, নারকেল বিক্রি করে, ফল বিক্রি করে গিয়ে রূপওয়েতে উঠে মাতাবাড়িতে যাবে লোকাল লোকেরাই। আমি তো ত্রিপুরার ছেলে, আমি জানি। তো এই ধরনের একটা রিপোর্ট গিয়েছিল, তার জন্য আমি পরে চিফ সেক্রেটারিকে বলেছি এবং সেটা ঠিকঠাক করে পাঠিয়েছে এবং আশা করি সেটা হয়ে যাবে। What is the total cost around project cost? আমি তো টেন্টেটিভ, আমাকে ওই সময় চ্যানেল বলেছে স্যার এসমে 500-600 কোটি টাকা কাছাকাছি লাগবে, যদি আপনার দরকার পড়ে আপনি একবার গাডকারি সাহেবকে বলবেন, কারণ অ্যামাউন্টটা ছোট স্টেট হিসেবে বড়, কিন্তু বড় স্টেটের জন্য কোনো কিছু না, আপনি বললে হয়তো বা দিয়ে দেবে, ও করে নেবে আমার আশা।
আগামী বাজেটে তা আসতে পারে। হ্যাঁ